ইন্দিরা গান্ধীর সাক্ষাতের ব্যবস্থা হয়। তাজউদ্দিন সেখানে 8 এপ্রিল পর্যন্ত অবস্থান করে ইন্দিরার সাথে মৌলিক বিষয়গুলোতে একটা সমঝোতায় পৌঁছন এবং সেখানে 7 দফার একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়। 10 এপ্রিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র ও প্রবাসী বাংলাদেশ সরকারের পরিপূর্ণ কাঠামোটি নির্ধারিত হয়। 11 এপ্রিল প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এক বেতার ভাষণে মেজর জিয়াউর রহমান, মেজর শফিউল্লাহ ও মেজর খালেদ মুশাররফকে যথাক্রমে চট্টগ্রাম, নোয়াখালী অঞ্চল, ময়মনসিংহ টাঙ্গাইল অঞ্চল এবং সিলেট কুমিল্লা অঞ্চলের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্বভার প্রদানের কথা ঘোষণা করেন। পরবর্তীতে পুরো রণাঙ্গনকে মোট 11টি সেক্টরে ভাগ করা হয়। 17 এপ্রিল প্রচুর বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে স্বাধীন বাংলাদেশের প্রবাসী সরকারের ঘোষণা দেয়া হয়। স্বাধীনতা যুদ্ধের এই পুরো 9টি মাস ধরে অতিক্রান্ত পরিস্থিতির আরেকটি ভিন্ন চিত্র আমাদেরকে এখানে তুলে ধরতেই হচ্ছে। স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী বলে দাবিদার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কেউই স্বাধীনতা যুদ্ধে নিজে হাতে অস্ত্র তুলে নেননি, নিজেদের জীবন বলিদান করেননি এবং যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেননি। অন্যদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতা শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তানের জেলে বেশ নিরাপদেই দিন যাপন করছিলেন, এমনকি তার প্রিয় এরিনমোর তামাক এবং পাইপ সহ। অপরদিকে পুরো 9টি মাস ধরে শেখ মুজিবুর রহমানের পরিবার ঢাকাতেই বেশ আরামে দিন যাপন করেছে। কুখ্যাত নরঘাতক সামরিক বাহিনী থেকে প্রতি মাসে 1,500 টাকা করে ভাতা দেয়া হতো শেখ মুজিবের স্ত্রী ফজিলতুন্নেসাকে। বাংলাদেশ যখন রক্তাক্ত যুদ্ধে লিপ্ত, বাংলাদেশের এ মাথা ও মাথা ব্যাপী প্রতিদিন হাজার হাজার লোককে গুলি করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, শত শত নারী হচ্ছে ধর্ষিতা, 1 কোটি শরণার্থী যখন ভারতের মাটিতে মানবেতর জীবন কাটাচ্ছে আর এক মুঠো ভাতের জন্য করছে হাহাকার, যখন অবুঝ শিশুদের জন্য জোটেনি সামান্য দুধ বা বার্লি, তখন ভারতের মাটিতে এই আওয়ামী নেতাদের জীবনাচরণ সত্যিই ছিল দুঃখজনক এবং লজ্জাকর। এইসব নেতারা বেশিরভাগই সস্ত্রীক পশ্চিমবাংলা গিয়েছিলেন। এরা তখন সুদৃশ্য অলংকার এবং অন্যান্য মহার্ঘ জিনিসও কেনাকাটা করতেন। আওয়ামী নেতাদের কলকাতার জীবন সম্পর্কে আরও তথ্য মিলবে স্বাধীনতার পর শেখ মুজিব দেশে ফিরলে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবের কাছে যে 2টি প্রস্তাব রাখেন তাতে। সেই প্রস্তাবের 4 নম্বরটি হল অস্থায়ী সরকার ও আওয়ামী লীগের MNA ও MP যারা ভারতে অবস্থানকালে দুর্নীতি করেছে এবং স্বাধীনতা যুদ্ধের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার এবং ট্রাইব্যুনাল গঠন করে বিচার করতে হবে। প্রবাসী সরকার 11 থেকে 17 জুলাই পর্যন্ত কলকাতায় থিয়েটার রোডে 7 দিনব্যাপী সেক্টর কমান্ডার সমন্বয়ে এক সম্মেলনের আয়োজন করেন। সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। সেই নীতি নির্ধারণী আলোচনার এক পর্যায়ে জিয়াউর রহমান সংখ্যাগরিষ্ঠ সেক্টর কমান্ডারদের সাথে আলোচনা সাপেক্ষে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক MAG ওসমানীকে সামরিক দেশরক্ষা মন্ত্রী পদে উন্নীত করে 7 জন তরুণ অধিনায়কের একটি ওয়ার কাউন্সিল গঠনের প্রস্তাব দেন, যাতে যুদ্ধের অভিজ্ঞতাবিহীন নেতারাই শুধু এককভাবে সিদ্ধান্ত না নিয়ে যুদ্ধে অভিজ্ঞদের সহযোগে সিদ্ধান্ত গ্রহণ করা যায় এবং এই কাউন্সিল সরাসরি যুদ্ধক্ষেত্রের সাথে যোগাযোগ রক্ষা করবে ও দিক নির্দেশনা প্রদান করবে। আজ বিশেষজ্ঞরা পৃথিবীর যুদ্ধ ইতিহাস ঘেঁটে একথাই বলেছেন যে জিয়াউর রহমানের প্রস্তাবটি ছিল সেই মুহূর্তে সবচেয়ে বৈজ্ঞানিক। যাই হোক, আগস্ট মাস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা গতিবেগ পায়। এই সম্মেলনের পর জুলাই মাসে জিয়া যুগপৎভাবে 11 নম্বর সেক্টর এবং ব্রিগেড জেড ফোর্স গঠন করেন। অন্য ব্রিগেড 2টি এস ফোর্স এবং কে ফোর্স সেপ্টেম্বরের শেষের দিকে গঠিত হয়। 17 জুলাই থেকে প্রথম নিয়মিত ব্রিগেড জেড ফোর্স গঠিত হয়। মেঘালয়ের গভীর জঙ্গলে তেল চালায় জিয়াউর রহমান আশ্চর্য দ্রুততায় ও অত্যন্ত কুশলতার সাথে 22,000 মুক্তিযোদ্ধা সমন্বয়ে এই ব্রিগেডটি গড়ে তোলেন এবং প্রায় 500 বর্গমাইলের স্বীয় প্রতিরক্ষায় সক্ষম বাংলাদেশের স্বাধীন ভূখণ্ড প্রস্তুত করেন। এটি ছিল সেন্ট্রাল সেক্টর। জিয়াউর রহমানের ইচ্ছা ছিল এখান থেকেই তিনি কামালপুর বক্সিগঞ্জ পথে ঢাকা আক্রমণ করবেন। এখান থেকে ঢাকা আক্রমণ ভৌগোলিক দিক থেকে সবচেয়ে সহজতর এবং সেজন্য জিয়াউর রহমান এলাকাটিকে স্বাধীন বাংলাদেশ ঘোষণা দেওয়ার জন্য প্রবাসী সরকারকে অনুরোধও করেন। জিয়াউর রহমানের ঢাকা আক্রমণের ওই সিদ্ধান্তটি যে কত যথার্থ ছিল তার প্রমাণ মেলে যৌথ বাহিনীর কমান্ডার মেজর জেনারেল লক্ষ্মণ সিং লেহলে
যিনি 20 মাউন্টেন ডিভিশনের জিওসি ছিলেন, তার লেখনীতে। The central sector lies south of the Meghalaya and forms a triangle with its broad base in the north along the Indian border, with Jamuna and Meghna forming its western and eastern sides. Dhaka at the south apex was the capital and political and psychological heart of East Pakistan. As discussed earlier, the best geographical approach to Dhaka from the Indian territory was through the central sector from the north, even though the eastern sector provided a much shorter approach. মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট জুড়ে এই বহুবিধ প্রস্তুতির অন্তরালে আরও অনেক ঘটনা ঘটেছিল, সেদিকে আমাদের দৃষ্টিপাত না করলেই নয়। শেখ ফজলুল হক মনির দাবি হল, প্রখ্যাত যুবনেতা এবং মুজিবের ভাগ্নে হিসেবে তিনিই হলেন প্রধানমন্ত্রীত্বের প্রকৃত দাবিদার, তাজউদ্দিন নয়। আমরা আগেই বলেছি যে বেগম মুজিবকে সামরিক ভাতা দিয়ে কেন ঢাকা শহরে রাখা হয়েছে তার কারণ আমরা পরে উল্লেখ করব। আর সেই কারণটি হল, জেমস ফারল্যান্ড যে এরকম একটি পরিকল্পনায় লিপ্ত হবে